কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাঁটের ঘন কুয়াশায় চারদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গেছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিচ্ছু নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বললে, বলছি বেরোনো যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। এই যে সরোজ ভাই, একটা জমাটি ভূতের গল্প বলো তো। আমাদের মধ্যে সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু। বলল, না 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 না, আরে এর চেয়ে ভালো সচিন নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সাই দিলাম। হ্যাঁ, সেই ভালো। সচিন, শুরু করো। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবে না। কিসের ম্যাজিশিয়ান তুই? ঠিক আছে, শুরু হাতেই দেখাচ্ছি তাহলে। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। এক কাজ কর, ঘরের আলোটা নেবা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। সচিন তার আগের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, শুরু কর তোর ম্যাজিক, বলল সরোজ। চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। এদিকে সবাই অধৈর্য হয়ে উঠছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, এই এই সচিন, কি রে, ঘুমলি নাকি? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপছপ একটা শব্দ আমরা সকলেই শুনতে পেলাম। আর শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। আর সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল। মুহূর্তে ঘন অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে সচিন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি
খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলছে না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই দু পা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। উৎসাহ নিয়ে বললাম, বিভূতি তুই? সেই আগের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় বড় কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসে না। সে এই প্রচন্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে। তুই কি আগেই বের হয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। এ বাবা, ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলে উঠল, আমি যাই ভাই, আমি যাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? তোর কি মাথা খারাপ হলো নাকি? আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে 3 ঘন্টা ব্যাপী প্রচন্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গেছে। তারপর কতদিন কেটে গেছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও কিরকম অস্পষ্ট হয়ে আছে। এটা যেমন স্বীকার করে নিতে পারেনি কোনোদিন যে ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিক আছে, তেমনি এটাও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে আদৌ কিছু ভৌতিক আছে। তবে যা ঘটেছিল তা কিন্তু বর্ণে বর্ণে সত্যি। ভালো করে চাদর মুড়ি দিয়ে সিগারেটটায় শেষ টান দিয়ে ফেলতে যাব, ঠিক তখনই আগুন আছে নাকি কথা? ঘাড়ের পেছনে অমন ফ্যাস ফ্যাসে গলার আওয়াজে ভেতরে একটু চমকে উঠলাম। ঘাড় ফিরিয়ে পকেট হাতড়ে দেশলাই বের করে বাড়িয়ে দিলাম ওর দিকে। দেশলাইয়ের আবছা আলোয় মোটামুটি আন্দাজ পেলাম মানুষটার। সারা মুখে বসন্তের দাগ,
বাঁ গালে একটু আড়াআড়ি পোড়া দাগ, বাঁ চোখে স্থায়ী অন্ধকার, মাথায় একটা নতুন সাদা ব্যান্ডেজ। দেশলাই ফেরত দিল লোকটা, আর সেই মুহূর্তে মানুষটাকে আমার খুব চেনা মনে হলো। স্মৃতির অ্যালবাম হাতাড়াচ্ছি তো হাতাড়াচ্ছি, হঠাৎ মনে পড়ে গেল নামটা, সনাতন। 71 সালের এক বৃষ্টি ভেজা শ্যাঁতানো সন্ধ্যায় আমার আলাপ সনাতনের সাথে, ঠিক এইখানে। জায়গাটার নাম মর্গ, গিয়েও লোকেরা বলে চেরাই ঘর। প্রবীরের লাশ নিতে এসেছিলাম আমি। প্রবীর আমার ছাত্র। ঘটনার 4 ঘন্টা আগে প্রবীরের সাথে আমি তর্ক করেছিলাম ওদের মত এবং পথ নিয়ে। কথায় কথায় বেশ উত্তেজিত হয়ে পড়েছিল প্রবীর, তারপর চলে গিয়েছিল। পরদিন ভোরে আলের পাশে ওর মৃতদেহটা পাওয়া গিয়েছিল। পাইপ গানের দুটো গুড়ি গেঁথেছিল ওর শরীরে। ডামাডোলের বাজার তখন। বেলার দিকে পুলিশ লাশ তুলে এনেছিল। লাশ বের করাও এক জ্বালাতনের ব্যাপার। কেউ আসতে চায় না, পাছে অপর দলের বিষ নজরে পড়ে। আমার কাছে দৌড়ে এসেছিলেন প্রবীরের বুড়ো বাবা। আমি রাজি হয়েছিলাম ওদের সাথে চেরাই ঘরে গিয়ে লাশ আনতে। টিপির টিপির বৃষ্টি পড়ছিল সারাদিন। ভাদ্রের শেষের ট্যাপ ধরা মরা আকাশ। চেরাই ঘরে লাশ জমেছিল অনেক। চেরাইয়ের লোক কিন্তু ওই সবেধন নীলমণি সনাতন। সেদিনই সামান্য পরিচয় ওর সাথে। সনাতন জাতে বাগদি, ওর ঠাকুরদা ছিল ফাঁসুড়ে, মানে জল্লাদ। এখন ফাঁসি প্রায় বন্ধ, তাই সনাতনও ছেড়ে দিয়েছে ওর লাইন। এখন এটাই ওর ব্যবসা। কি জানি আমাকে কেমন ভালো লেগে গেছিল সনাতনের। অনেক আগেই চেরাই করে দিয়েছিল প্রবীরের লাশ। কিছু টাকা ওর হাতে গুঁজে দিতে গিয়েছিলাম আমি। শুকনো রক্তের ছোপ ধরা লুঙ্গি পরনে আদুর গায়ের সনাতন হো হো করে হেসে উঠেছিল। ওর লোমহীন বুকের শীষের তাবিজটা ছিকচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে আসছিল দেশি মদের গন্ধ। ট্যাগটা দেখিয়ে বলেছিল, অনেক টাকা পেয়েছি কর্তা, মানুষ কেটে। ওই টাকাটা নিয়ে জানাবো। সেদিন সনাতনের মধ্যে আমি আর একটা সনাতনের ছবি দেখেছিলাম। আমার পাশের কেঠো বেঞ্চিটার উপর একদম চুপচাপ বসে আছে সনাতন। অন্ধকার অনেক ঘন। কাল অমাবস্যা গেছে। আকাশে কাস্তের মতো প্রতিপদের এক ফালি বাঁকা চাঁদ। এখানে এখনো কেউ আলো জ্বালেনি। আজ বোধহয় লোডশেডিং। পাঁচিলের ওপাশে এখন জোনাকির মেলা। দূর থেকে ভেসে আসছে ঝিঝির বিষণ্ণ কোরাস। সামনে অন্ধকার লাশঘর, দরজা ভেজানো, একটা গা ছমছমানি ভাব। বিন্দের বউয়ের লাশ নিতে এসেছি আমরা। আমি, বিন্দে আর বিন্দের শালা নটবর। ভরাট জোয়ান শরীর বিন্দের বউয়ের। কেন যে ফলিডল খেলো কেউ জানে না। কাক ভরে বিন্দের চিৎকার আর দরজা পেটাপেটিতে ঘুম ভেঙে বাইরে আসতেই পায়ের ওপর উবুড় হয়ে পড়েছে বিন্দে। বাসন্তী বিষ খেয়েছে, বাসন্তী বিষ খেয়েছে। কথাটা তীরের মতো মাথায় বিঁধল। বাসন্তী মানে বিন্দের বউ। আছাড়ি পিছাড়ি কান্না বিন্দের। ওর মুখ থেকেই শুনলাম
পরশু নেশা করে বাড়ি ফিরেছিল বিন্দে অনেক রাতে। রাতে বিছানায় শুয়ে বউয়ের গায়ে হাত দিতেই ফোঁস করে উঠেছিল বাসন্তী। বলেছিল, কোন সাহসে নেশা করে আমার গায়ে হাত দাও তুমি? নেশা করা নষ্ট মেয়ে মানুষের ঘরে থাকলেই তো পারো। একে নেশার ঝোঁক, তার উপর অপমান। সেই রাতেই চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল বিন্দে বাসন্তীকে, হাত ধরে বের করে দিয়েছিল ঘরের বাইরে। পুরো 24 ঘন্টাও ঘুরল কি না ঘুরল, বাসন্তী চলে গেল। মাথার কাছে ফলিডলের শিশি। বিন্দের সাথে গিয়ে লাশ দেখেছি। একটুও বিকৃতি নেই বাসন্তীর মুখে। কপাল জোড়া, ভোরের সূর্যের মতো সিঁদুর, লাল পাড় শাড়ি, দিব্যি হাসি হাসি ফোলা ফোলা মুখ। থানায় খবর দেওয়া হলো। তারপর সেখান থেকে লাশ চেরাই ঘরে। বিন্দে আর নটবরের কোনো পাত্তা নেই। যত জ্বালা হয়েছে আমার। লাশ ঘরের ভ্যাপসা গন্ধটা ঘুরে ঘুরে আসছে। লোকটার সাথে আলাপ করা দরকার। লোকটা যদি সনাতন হয়। বুকে সাহস এনে ডাক দিলাম, সনাতন, সনাতন। একটু চমকে ঘাড় ফেরালো মানুষটা। আমি সনাতন, আমতার পঞ্চু মাস্টার। সনাতন একটু চুপ করে রইল, কি যেন ভাবলো মনে মনে। তারপর বলল, আপনি কি ব্যাপার? কে গেল আবার? আর বলো না ভাই, গাঁ ঘরের যত ছেঁড়া ঝামেলা পোয়াতে হচ্ছে। যেহেতু আমি মাস্টারমশাই। সিগারেট খাও। সিগারেটে একটা সুখ টান দিয়ে সনাতন বললে, দিনকাল বড্ড খারাপ মাস্টারমশাই। টাকা পত্রের রোজগার নেই একেবারে। লাশ তো সার আসে না বললেই চলে। দেখো ভাই, একটু হাত চালিয়ে কেটে কুটে দাও, লাশ নিয়ে পালাই। বলতে বলতে 5টা টাকা বের করে সনাতনের হাতে দিলাম। সনাতন না বলল না। বুঝলাম 70 আর 75-এর মধ্যে ফারাক অনেক। সিগারেটটাই পরপর কয়েকটা টান দিয়ে ওটাকে পাঁচিলের গায়ে ছুঁড়ে ফেলে দিল সনাতন। তারপর উঠে বলল, দেখি মাস্টারমশাই, যাই আপনার মালটা কেটে কুটে বানিয়ে দিই। সনাতন সামনে এগিয়ে গেল, দরজা ঠেলে ঢুকলো ভেতরে। আবছা দেখলাম একটা লণ্ঠন জ্বলছে ঘরের ভেতর। এরপর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। নটবর আর বিন্দে এসে হাজির হয়েছে এরই মধ্যে। পাঁচিলের পেছনের ডোমেদের ঘর থেকে মাল টেনে। ওখানে মাল বিক্রি হয় গোপনে। পা টলছে বিন্দের, হাউ হাউ করে কাঁদছে মালের ঘোরে। ভালো ছিল গো, ভালো ছিল, ভালো ছিল বউটা। এই অন্ধকার চেরাই ঘরের সামনে দুটো মাতালকে এখন সামলাই কি করে? নটবর কুম মেরে আছে। বিন্দে বিড় বিড় করে বলছে বাসন্তীর নাম, আর মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠছে। আশেপাশে কেউ কোথাও নেই। বাসন্তী, বাসন্তী। সময় পার হয়ে যাচ্ছে দ্রুত। সনাতনের কোনো সাড়া শব্দ নেই। সাহসে ভর দিয়ে উঠলাম আমি। ওরা দুজন বেঞ্চির উপর বসে।
আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লণ্ঠনের ম্লান আলো। কি করছে সনাতন এতক্ষণ ধরে? ডাক্তারও তো এখনো এলো না। কখন লাশ নেব আর কখনই বা পোড়ানো হবে? দরজাটা ফাঁক করে ঢুকলাম একাই। একটা চাপা ভ্যাপসা দুর্গন্ধ সমস্ত ঘর জুড়ে। ঘাড় গুঁজে কাজ করছিল সনাতন। আমার পায়ের শব্দে ঘাড় উঁচু করলো, তারপরে এগিয়ে এলো আমার দিকে। একটা লম্বা ছ্যাতলা ধরা টেবিল, পাশাপাশি শোয়ানো দুটো লাশ, নতুন মার্কিন থানে মোড়া। মাঝ কার্তিকের হাওয়ায় লণ্ঠনের ধোঁয়া ওঠা পলকা আগুন কাঁপছে। সব কাজ শেষ করেছি মাস্টার মশাই। গামছায় হাত মুছতে মুছতে বলল সনাতন। এখন বাড়ি যাবো একটু, দু এক গ্লাস পেটে না পড়লে বসে নিত। এক চোখে মিচকি হাসলো সনাতন। আপনি দাঁড়ান একটু, ওই ডাক্তারবাবু এলেন বলে। দেখবেন নাকি লাস্ট টাইমার কাটাকুটি করে কেমন খোলতাই হয়েছে। সনাতন আমার দিকে ঘুরে প্রশ্ন করল। ওর চোখে ঠাট্টার রেশ। আমতা আমতা করে আমি বললাম, না থাক, একে লাশ, তার উপর আমার মেয়ে ছেলে। দেখেন না কাটার পর কেমন, দেখেন দেখেন না, দেখেন একবার দেখেন, একবার দেখেন। বলতে বলতে আচমকাই সনাতন তুলে দিল মার্কিন থানের ঢাকনা। আমার মাথায় সমস্ত আকাশ ভেঙে পড়লেও বোধহয় আমি এত অবাক হতাম না। কাপড়ের তলায় শুয়ে সনাতন বাগদি, মাথায় নতুন ব্যান্ডেজ, সারা মুখে বসন্তের দাগ, বাঁগালে আড়াআড়ি পোড়া দাগ, ঘাটটা একদিকে কাত করা একটু। একটা পচা ভ্যাপসা আঁশটানি গন্ধ সমস্ত জায়গাটাকে ভরে তুলল। আমি দেখলাম আমার পাশে সনাতন তখন নেই। সমস্ত ব্যাপারটা একেবারে তালগোল পাকিয়ে গেল। লণ্ঠনের লালচে কাঁপা আলো বাইরের দমকা হাওয়ায় নিভে গেল। লাশ কাটা ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে আমার গলা চিরে শুধু বেরিয়ে এলো